2010 সাল থেকে আমরা শুরু করেছি যে নতুন জেনারেশনকে কী করে মিষ্টির প্রতি আরও যে পুরনো একটা আকর্ষণ ছিল সেই আকর্ষণটা নিয়ে আসা, ফিরিয়ে আনা যায়। আমরা চেষ্টা করছি এই ছানা বড়াকে আরও নতুনত্ব, আরও নতুনভাবে কারো কাছে রিপ্রেজেন্ট করা এবং ছানা বড়ার যে গভর্নমেন্টের যে সার্টিফিকেটগুলো, জিআই ট্যাগ, আমরা চেষ্টা করছি যাতে জিআই ট্যাগগুলো আমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাই। অবশ্যই হাইজিন মেনটেন করতে গেলে আমাকে মেশিনারি আনতেই হবে, কারণ হিউম্যান টাচ মানেই সেখানে একটা ব্যাকটেরিয়ার প্রভাব পড়ছে এবং যে হারে দেশের মধ্যে যে হারে অসুস্থতা বাড়ছে, তাতে মেশিনারি নিয়ে আসাটা আমাদের পক্ষে অনেকটা সুফল হয়েছে, কারণ মানুষের কাছে আমরা হাইজিন জিনিসটা পৌঁছে দিতে পারছি। দুর্গাপুজো হিসাবে আমরা প্রত্যেকবারই চেষ্টা করি অনেক নতুন নতুন আইটেম করার। বাঙালির ভাইফোঁটা তো এবার টার্গেট রেখেছি আমরা 200+ আইটেম তৈরি করব এবং সেখানে কাঁচা লঙ্কা দিয়ে রসগোল্লা আছে, ইনক্লুডিং কাঁচা লঙ্কা রসগোল্লা, তুলসীর রসগোল্লা, এবং চেষ্টা করছি চকোলাভা রসগোল্লা করার, যাতে চকোলাভা কেক যেমন কাটলেই চকলেট গড়িয়ে আসে, সেরকমই রসগোল্লা যাতে কাটলেই ভেতর থেকে চকলেট বেরিয়ে আসে। নমস্কার, সৌম্যজিৎ সাহা, আনন্দ সুইটসের কর্ণধার। যদি আনন্দ সুইটস কত সালে তৈরি হয়েছিল, 1977 সালে তৈরি হয়েছিল এবং সেটাও একটা হিস্ট্রি আছে। আনন্দ সুইটের প্রতিষ্ঠাতা স্বর্গীয় বিষ্ণুপদ সাহা, আমার ঠাকুরদা। তিনি আগে অন্যান্য বিজনেস করতেন, কিন্তু তার ইচ্ছা ছিল মিষ্টির ব্যবসা করা, কারণ আমরা যাতে ময়রা তো একটা মিষ্টির একটা ইয়ে থাকে এবং আমাদের রিলেটিভদের প্রত্যেকের মিষ্টির ব্যবসা, সেই জন্য তার একটা ইচ্ছা ছিল যে মিষ্টির ব্যবসা করব। সেই জন্য সমস্ত ব্যবসা তিনি অফ করে দিয়ে তিনি মিষ্টির ব্যবসায় চলে আসেন। তারপরে আমরা বংশ পরম্পরায় মিষ্টির ব্যবসাতে যুক্ত হয়ে থাকি এবং আজ থেকে প্রায় 46 বছর আগে আমাদের প্রতিষ্ঠান তৈরি হয়েছিল। যদি বলি ছোটোবেলার কথা, তখন যৌথ পরিবার আমাদের সকলের একসঙ্গে, এবং ছোটোবেলা থেকেই দোকানে কীভাবে মিষ্টি তৈরি হয় এবং তার যে গুণগত মান কীভাবে ঠিক রাখতে হয় সেটাই শিখে এসেছি এবং দেখে এসেছি। শুধু আমি নই, আমাদের পরিবারে যারা আমাদের জেনারেশন যারা আছে প্রত্যেকেই সেভাবে শিখে এসছে। যেমন পৌষ পার্বণে পিঠে, যে একটা ঘরোয়া যে পিঠে তৈরি হয়, সে কীভাবে পিঠের গুণগত মান সে পুরনো আমলের মতো রাখা যায়। তারপরে যে মিষ্টি, বিশেষ করে ছানার এবং দুধের কোয়ালিটি কী করে চিনতে হয়, কোন এরিয়ার দুধ ভালো, কোন এরিয়ার ছানা ভালো, কেন ভালো, সেগুলো নিখুঁতভাবে শেখা এবং সবার সঙ্গে ছোটোবেলা থেকেই যে খুনসুটি একটু থাকে ভাই বোনদের মধ্যে, একটু খেলাধুলা করা, সবাই মিলে একসঙ্গে থাকা, সেগুলোর মধ্যে দিয়েই এসছি। এবং ছোটো থেকে কারখানায় যারা এখন হয়তো অনেকে বেঁচে নেই, সেসব কারিগর বা যা সেলসম্যান ছিলেন তাদের কোলে পিঠে করে ঘুরে বেরিয়েছি এবং তাদের কাছ থেকে শেখা কী করে ব্যবসায় নতুন নতুন মিষ্টি তৈরি করা, নতুন মিষ্টির কীভাবে কাস্টমারের কাছে রিপ্রেজেন্ট করা যায়, সেই জিনিসগুলো তাদের কাছ থেকেই শেখা। মিষ্টির আধুনিকীকরণ বলতে আমাদের যে জেনারেশানটা আছে, সেই জেনারেশান মিষ্টির যে একটা মানে সবসময় ডায়েট কন্ট্রোল করা, এই একটা প্রবণতা চলে এসছে নতুন জেনারেশনের মধ্যে। এবং তাদের যে ডায়েটিশিয়ানরা তারা আছেন, তারা সবসময় বলেন যে চিনি শরীরের পক্ষে খারাপ, কিন্তু চিনিটাও যে শর্করারও একটা যে শরীরের প্রয়োজনীয়তা আছে, এবং বিশেষ করে বাংলার মিষ্টি যে গুণগত মান আছে, কারণ বাংলার মিষ্টি সম্পূর্ণটাই দুধ এবং ছানা দিয়ে তৈরি হয়, তার যে গুণগত পুষ্টিগত মান আছে সেটাও প্রত্যেকের শরীরে দরকার। কিন্তু যেহেতু কাস্টমারদের এবং বিশেষ করে নিউ জেনারেশন কাস্টমারদের প্রত্যেকেরই একটা ডায়েট কন্ট্রোল এবং লো সুগার মিষ্টি খাওয়ার একটা প্রবণতা এসছে, এবং যারা ওল্ড জেনারেশন আছেন তাদের ম্যাক্সিমাম সুগার, ডায়াবেটিস, এই ডায়াবেটিসের জন্য তারা অনেকে সুগার মিষ্টিটাকে অ্যাভয়েড করতে চাইছেন, এবং তাদের কথা মাথায় ভেবেই আমরা নতুনত্ব আনা শুরু করেছি। 2010 সাল থেকে আমরা শুরু করেছি যে নতুন জেনারেশনকে কী করে মিষ্টির প্রতি আরও যে পুরনো একটা আকর্ষণ ছিল সেই আকর্ষণটা নিয়ে আসা, ফিরিয়ে আনা যায়। ছানা বড়া মুর্শিদাবাদের বিখ্যাত প্রোডাক্ট বলতে, যদি এটা আমরা ফিরে যাই নবাব আমলে যিনি ওস্তাদ ছিলেন, তখনকার দিনে যারা হেড তাদেরকে ওস্তাদ বলা হতো, পটল ওস্তাদ ছিলেন, তিনিই প্রথম ছানা বড়া আবিষ্কার করেন এবং ধীরে ধীরে এটাই মুর্শিদাবাদের শ্রেষ্ঠ মিষ্টি হিসাবে উঠে এসেছে। আমরা চেষ্টা করছি এই ছানা বড়াকে আরও নতুনত্ব,
আরও নতুনভাবে কারো কাছে রিপ্রেজেন্ট করা, এবং ছানাবড়ার যে গভর্নমেন্টের যে সার্টিফিকেটগুলো জিআই ট্যাগ, আমরা চেষ্টা করছি যাতে জিআই ট্যাগগুলো আমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাই, তাতে শুধু পশ্চিমবঙ্গ নয়, পশ্চিমবঙ্গের বাইরে এবং বিদেশেও যাতে আমাদের ছানাবড়া প্রত্যেকের দুয়ারে পৌঁছে যেতে পারি। দেখুন, প্রিকশন নিতে গেলে যদি বলা হয় তাহলে প্রথমত হচ্ছে সরকারকে অনেক হেল্প করতে হবে প্রত্যেক মিষ্টির ব্যবসায়িককে। তার কারণ হচ্ছে মুর্শিদাবাদ একটি মফস্বল শহর। এই শহরে অত বড় একটা ইন্ডাস্ট্রি তৈরি করতে গেলে সরকারি সাহায্য মাস্ট, কারণ কোনো মিষ্টি ব্যবসায়িক মুর্শিদাবাদের মতো শহরে স্ব ইচ্ছায় অত বড় ইন্ডাস্ট্রি তৈরি করার সামর্থ্য কারোরই নেই, ইভেন আমারও নেই, এটা বাস্তব। এবং সরকার যদি সাহায্য করে অবশ্যই সেখানে আমরা হাইজিন, যেটা বিদেশে এটা সবচেয়ে বেশিভাবে দেখে, যেটা হাইজিন এবং গুণগত মান, প্রোডাক্টের যে গুণগত মানটা সেটা যারা চেক করবে, সেই চেকিং পাওয়ার যে আমাদের ল্যাব করতে হবে, পার্সোনাল ল্যাব থাকতে হবে, সেখানে ওয়াটার টেস্ট হবে, প্রত্যেকটা প্রোডাক্ট যারা আসছে, দুধ যেটা আসে সেই দুধের কেমিক্যাল টেস্ট হবে, প্লাস প্রোডাক্ট হওয়ার পর তার একটা কেমিক্যাল টেস্ট হবে, সেই টেস্ট করার পর তার প্যাকেজিং করতে হবে, সেই প্যাকেজিং এর যে এরিয়া দরকার প্যাকেজিং করা, স্টোর করা এবং সেটাকে ঠিকভাবে বিদেশে পৌঁছানোর, এবং তার একটা বিরাট বড় প্রজেক্ট লাগবে। গোটা পশ্চিমবঙ্গের ম্যাক্সিমাম দুধ কিন্তু মুর্শিদাবাদ থেকে যায়। ইভেন সরকারি হিসাব অনুযায়ী মুর্শিদাবাদে গরুর সংখ্যা 5 থেকে 7 লাখ এবং মোষের সংখ্যা প্রায় 1 লাখের কাছাকাছি। গোটা মুর্শিদাবাদ থেকে দুধ কিন্তু যায় গোটা পশ্চিমবঙ্গে, এমনকি শুধু দুধ নয়, ছানা, পনির সব কিছুই যায়। এবং বড় বড় ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল কোম্পানিগুলো কিন্তু মুর্শিদাবাদে ঘাঁটি জন্মেছে এই কারণেই যে তাদের খুব সহজে এবং খুব পুষ্টিগত দুধ পাওয়া যায় এখানে, এবং প্রচুর মানুষ যুক্ত এর সঙ্গে। সরকারের কাছে প্রথম যেটা ডিমান্ড করব, তার আগে আমি গার্জেনদের ডিমান্ড করব এই কারণে যে নিউ জেনারেশন মিষ্টির ব্যবসা আসতে চাইছে না। তার কারণ হচ্ছে মিষ্টির ব্যবসায় হিউজ পরিশ্রম করতে হয় এবং সেই তুলনায় নিউ জেনারেশনের প্রফিট মার্জিন অনেক কম, কারণ এখনকার দিনে যে হারে খরচা বেড়ে গেছে, ইনকামের থেকে খরচা অনেক প্রায় ডবল হয়ে গেছে। সেই জন্য নিউ জেনারেশন আসতে চাইছে না এই বিজনেসে। এবং এই বিজনেসে আসতে গেলে প্রথম কথা হচ্ছে গার্জেনদের মোটিভেট করতে হবে, বা পুরনো যারা প্রবীণ যারা এই ব্যবসাকে আছেন তাদেরকে মোটিভেশন করাতে হবে নিউ জেনারেশনকে। দ্বিতীয়ত সরকারি হেল্প যদি বলি, সরকারি হেল্প বলতে গেলে যে আমরা যখন ছোটোবেলাতেই ফিরে যাই, ছোটোবেলায় যে দুধ যারা দিতেন তাদের কাছে শোনা যে একটা গরু হার্ডলি 4 থেকে 5 কেজি দুধ দেয় সারাদিনে, কিন্তু এখন সেই গরুটায় দুধ দিচ্ছে বিভিন্ন আর্টিফিশিয়ালি খাবার, মেডিসিন মাধ্যম দিয়ে সেই গরুটায় দুধ দিচ্ছে মিনিমাম 20 কেজি। তার যে গুণগত মান, সেই গুণগত মানটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে, তার জন্য টেস্টও নষ্ট হয়ে যাচ্ছে। আমরা ছোটোবেলায় যে দুধটা খেতাম, সেই দুধটা উইদাউট সুগার আমরা আরাম করে খেয়ে নিতে পারতাম, কোনো চিনি লাগতো না, দুধের মধ্যে একটা মিষ্টতা ভাব থাকতো এবং তার গুণগত মানও অনেক বেটার ছিল, অনেক বেটার। বাট এখন যেটা হয়ে গেছে সেটা হচ্ছে আপনার দুধে যেহেতু আর্টিফিশিয়ালি বা খাবার পড়ছে, ন্যাচারাল খাবার পড়ছে না, সেই জন্য দুধের মান অনেক কমে গেছে। দ্বিতীয়ত গরু আগে যারা আমাদের দোকানে ঘোষরা যারা আসতেন দুধ দিতে, সাপোজ হচ্ছে 5 ভাই, 2 ভাই আমাদের কাছে দুধ নিয়ে আসতো আর বাকি 3 ভাই গরু নিয়ে মাঠে চড়াতো। এবং অনেক ভেটেরিনারি ডক্টররা আছেন, তারা বলেন যে গরু যত চড়বে বা মাঠে যত ঘুরে প্রেসার, নিজস্ব একটা পরিশ্রম যখন হবে, তখন তার দুধের একটা গুণগত মান বাড়বে বা দুধের পরিমাণ বাড়বে। কিন্তু এখন যেটা হচ্ছে, গরু একটা জায়গাতে স্টে হয়ে থাকছে, তাকে একটা ব্যবসা হিসেবে দেখা হচ্ছে, সে একটা গৃহপালিত পশু আর নেই, সে একটা বিজনেস পারপাস হয়ে গেছে। একটা কারিগর তৈরি হতে মিনিমাম 15 বছর সময় নেয়, ভালো মোটে সব রকম কাজ জানা, সব ডিপার্টমেন্টে কাজ করতে হবে, সেরকম কারিগর যদি তৈরি করতে হয়, মিষ্টির দোকানে মিনিমাম 15 বছর কাজ করতে হয়। এখন সেই নতুন জেনারেশন না আসার জন্য মিষ্টির দোকানদাররা বাধ্য হচ্ছেন নিউ জেনারেশনকে, যারা কোনো ট্রেনিং নেই, কোনো এক্সপিরিয়েন্স নেই, তাদেরকে ইনক্লুডিং করতে। এবার সেই ইনক্লুডিং করতে গিয়ে মিষ্টির গুণগত মান কমে যাচ্ছে, সেই জন্য আমরা মেশিনারি আনতে বাধ্য হচ্ছে। এবং মেশিনারি আনলে আরেকটা সুফল হচ্ছে কি, কোয়ান্টিটি আমার বাড়ানো যাচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না, যেহেতু রোবোটিক, প্লাস হাইজিন মেনটেন করা যাচ্ছে। পুরোনো যুগে আমরা দেখেছি যেটা, যে আমাদের যে কাঠের
পাটাতনের মধ্যে যেটাকে আমরা কঞ্চা বলি, কঞ্চার মধ্যে যে মিশ্রণ করা হয় সেটা আম কাঠের একটা গুঁড়ি কাঠ লাগে, সেই জন্যই তার টেস্ট আসে। এবং তার যেটা কষ, যে কারিগর যেটাকে ছানা ওর মধ্যে মণ্ড পাকাবে, একটা তো তার একটা রিয়াকশান আসবে, সে কাঠটা, সেই কাঠের রিয়াকশান কিন্তু এখন আর আসে না, যেহেতু মেশিনারি হয়ে গেছে। মিষ্টি তৈরি হয় ওয়েদারই চেঞ্জ করতে হয়, কারণ শীতকালে দুধে ফ্যাট বেশি থাকে, গরমের সময় দুধে ফ্যাট কম থাকবে, এবং ওয়েদারের উপর দুধের কোয়ালিটি ডিপেন্ড করে। এবং সেই কোয়ালিটি দুধে ফ্যাট আপ ডাউন হওয়ার জন্য রসেরও আপ ডাউন করতে হয়, এবং সেই মিশ্রণেরও আপ ডাউন করতে হয়। সেই আপ ডাউন কিন্তু মেশিনারি জানে না, সেটা একমাত্র যে কারিগর সেই করতে পারত। এই জন্য একটা টেস্টের ডিফারেন্স আসছে। এরকম বিভিন্ন প্রোডাক্ট আছে যেগুলো অবশ্যই হাইজিন মেনটেন করতে গেলে আমাকে মেশিনারি আনতেই হবে, কারণ হিউম্যান টাচ মানেই সেখানে একটা ব্যাকটেরিয়ার প্রভাব পড়ছে। এবং যে হারে দেশের মধ্যে যে হারে অসুস্থতা বাড়ছে, তাতে মেশিনারি নিয়ে আসাটা আমাদের পক্ষে অনেকটা সুফল হয়েছে, কারণ মানুষের কাছে আমরা হাইজিন জিনিসটা পৌঁছে দিতে পারছি। দেখুন, এই শিক্ষাটা যদি বলতে যাই তাহলে আমার বাবার কাছে ফিরে যেতে হবে, কারণ তিনি সবসময় মোটিভেশন করতেন যে নতুন কী করে মিষ্টি তৈরি করব। আমার মনে আছে আজও, বাবা আমাকে, আমি যখন ক্লাস 5-এ পড়ি তখন থেকে আমাকে কারখানায় কাজ শেখার জন্য ফেলে দেয়। এবং বাবার নিয়ম ছিল পিছন দিকে দাঁড়িয়ে থাকবে, কিন্তু সামনে থেকে দেখতে দিবে না যে সে আমাকে পিছনে আছে। আমার লাইফে প্রথম যখন ছানা বড়া ভাজি, প্রথম আমরা ঘান বলি, মানে একটা পরিমাণ ছানা থাকে সেটাকে আমরা ঘান হিসাবে ধরি কড়াইয়ের মাপ অনুযায়ী। তো প্রথম ব্যাচটা যখন আমি নামাই তখন সেটা ঠিকঠাক হয়নি। তো বাবা উঠে গেল, উঠে গিয়ে যিনি কারিগরকে বলেছিলেন, হেড কারিগরকে দেখার জন্য, তাকে গিয়ে বললেন যে দেখতে পাচ্ছিস না এটা ঠিক করে করতে পারে, ও জানে, ওকে শেখা। তার সামনে ওটা বললো, কিন্তু সেখানে আমি ছিলাম না। আমি যখন সামনে এলাম তখন বলল, ডাকতে পারলি না, তুই জানিস সব কিছু, শেখার চেষ্টা কর, বলে চলে গেল। কিন্তু তাকে একটা কথা বললো, আমাকে একটা কথা বললো, দুজন কিন্তু দুজন অবর্তমানে। নেক্সট ব্যাচ যখন করলাম, করার পর নামানোর পর বাবা এসে দেখছে, কারিগর বললো হ্যাঁ বাম্পার হয়ে গেছে। কিন্তু বাবা যখন এসে বলছে 95% হয়েছে, আরও 5% লাগবে। তো বাবা চলে যাওয়াতে যে হেড কারিগর ছিল তিনি বলছেন যে একদিনে কারিগর বানিয়ে দেবে। তো বাবার কাছে এলাম, এসে জিজ্ঞেস করলাম যে কোন জায়গাটা অসুবিধা হচ্ছে। বলে এই জায়গাটা হিটের আপ ডাউন করাতে হবে। আবার যখন করতে লাগলাম, জাস্ট ওই টাইমটা যখন এসে মুখটা ঘুরে বাবার দিকে তাকালাম, বাবা বলে হ্যাঁ, জাস্ট ঘাটটা নিয়ে দিল, মানে তখন হিটটা আপ ডাউন করতে হবে। হিটটা যখন আপ ডাউন করানোর পর যখন 3rd নম্বর ব্যাচ নামালাম, এসে বলে এটা পারফেক্ট হয়েছে। সেই দিনকাই প্রথম আমি ছানা বড়া ভাজা শিখেছি একদিনেই, এবং সেদিনকাই তার ইয়েতে শেখা। এবং নতুন মিষ্টি যদি আমি তৈরি করছি কখনো, প্রথম তাকে দেখাতাম যে বাবা দেখো এই জিনিসটা এইভাবে তৈরি করেছে। এবং শুধু তৈরি করা না, সে টেস্ট করে বলতে হ্যাঁ ঠিক আছে, দাম কী রেখেছিস, প্রেজেন্ট কর দোকানে। এবং শুধু দোকানে নয়, আমরা যেখানে যেখানে ঘুরতে গেছি প্রত্যেকটা জায়গায় বাবা আমাকে দোকানে নিয়ে গেছে, প্রত্যেকটা মিষ্টির দোকানে। সেখানে মিষ্টির দোকানে নিয়ে গিয়ে আমাকে বলেছে কোনটা পছন্দ থাকে, হয়তো কোনো একটা আইটেম পছন্দ হলো, টেস্ট করলাম, এটা বানাতে পারবি, বাবা একটু টাইম লাগবে। এরকম প্রচুর আইটেম, হয়তো কিছু ওখান থেকে বাবা কোথাও গেছে পারচেস করে নিয়ে এসছে, এটা খেয়ে দেখ তো কেমন লাগছে, হ্যাঁ ভালো লাগছে, করতে পারবি, কর। প্রচুর আমি শিখতে গিয়ে প্রচুর জিনিস নষ্ট করেছি। বাবা কোনোদিনও বলেনি যে কেন নষ্ট করছিস, বা সবসময় পিছন থেকে বলেছে আমি আছি, তুই কর। ইশারা ইঙ্গিতে সবসময় বলে গেছে যে নতুন নতুন আইটেম তৈরি করো, যাতে নতুন জেনারেশন সেই জিনিসটাকে অ্যাকসেপ্ট করে। দুর্গা পুজো হিসাবে আমরা প্রত্যেকবারই চেষ্টা করি অনেক নতুন নতুন আইটেম করার, যেমন যেটা 12 মাসের সিজনে হয় না, বিশেষ করে দুর্গা পুজোতেই হয়, যেমন সীতাভোগ, মিহিদানা, ছানার পোলাও, এগুলো তো থাকবেই। আরও আছে যেমন এবার জামাই ষষ্ঠীতে করেছিলাম হিমসাগর, হিমসাগর আমের পাল্প দিয়ে মিষ্টি তৈরি করেছিলাম, দই করেছিলাম। এবং মিষ্টিটা আমি চেষ্টা করছি হিমসাগর দিয়ে, যেটা আমাদের প্রিজার্ভ করা থাকে হিমসাগর আমের পাল্পটা, সেটা যদি আমি জোগাড় করতে পারি তাহলে এবছরও দুর্গাপুজোতে আমি চেষ্টা করব সেটা করার। পুজো অকেশনালি একটা আইটেম প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছাতে পারি। ইচ্ছা আছে এবার দুর্গাপুজোতে আমি 80 থেকে 90 রকম আইটেম তৈরি করব। বাঙালির ভাইফোঁটা তো এবার টার্গেট রেখেছি আমরা 200+ আইটেম তৈরি করব। এবং সেখানে কাঁচা লঙ্কা দিয়ে রসগোল্লা আছে ইনক্লুডিং, কাঁচা লঙ্কা রসগোল্লা, তুলসী রসগোল্লা, এবং
চেষ্টা করছি চকোলা বা রসগোল্লা করার, যাতে রসগোল্লা চকোলা বা কেক যেমন কাটলেই চকলেট গড়িয়ে আসে, সেরকমই রসগোল্লা যাতে কাটলেই ভেতর থেকে চকলেট বেরিয়ে আসে। চেষ্টা করছি, সেটা এখনও ট্রাই করছি, জানি না কতটা সফল হব। এবং আর একটা ইনক্লুডিং করছি এবার পুজোতে, চেষ্টা করছি, সেটা হচ্ছে আইসক্রিম তো সবাই খেয়েছেন কোণের মধ্যে, কিন্তু আইসক্রিম তো অনেক আইসক্রিম আছে ফ্রোজেন ডিজার্ট, নট এ মিল্ক প্রোডাক্ট। কিন্তু আমি যেটা চেষ্টা করছি যে কোণের মতোই দেখতে লাগবে, কোন আইসক্রিমের মতো, কিন্তু ভেতরে থাকবে দই। সামনে দুর্গাপুজো, প্রত্যেক জেলাবাসীকে জানাই শারদীয়া প্রীতি ও শুভেচ্ছা। এবং প্রত্যেককে বলবো সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন, পুজোর আনন্দ করুন। এমন কিছু করবেন না যে আপনার আনন্দ অন্যের দুঃখের কারণ হয়ে ওঠে। সকলের পুজো যে একটা আনন্দ, সেই আনন্দটা উপভোগ করুন। মিষ্টি পাতে সবাই জানি ডায়াবেটিস আছে, কিন্তু অ্যাজ এ মিষ্টি বিজনেস আমি ব্যবসায়িক, আমি বলবোই যে প্রত্যেকে মিষ্টি খান, বাঙালি মিষ্টি খান, যাতে বাঙালি মিষ্টির যে একটা শিল্প, এই শিল্পটাকে আস্তে আস্তে হারিয়ে যেতে না দিয়ে প্রত্যেকে মিষ্টি খান। মিষ্টিতে কোনো ক্ষতি করবে না, বাঙালি মিষ্টি আপনাদের সবসময় উপকার করবে। এবং প্রত্যেকটা মিষ্টির ব্যবসায়িকরা চেষ্টা করে যে আপনাদের কাছে প্রত্যেকটা মিষ্টি যেন আপনাদের গুণগত মান দিয়ে আপনাদের যে শরীরের যে প্রয়োজনীয় যে উপাদানগুলো সেগুলো মেটানোর। ফ্র্যাঞ্চাইজি বা ব্রাঞ্চ তৈরি করার পরিকল্পনা অবশ্যই আছে, কিন্তু এর অনেক মাইনাস পয়েন্টও আছে। প্রত্যেকটা পচনশীল, কিছু প্রোডাক্ট আছে 24 ঘন্টা, কিছু প্রোডাক্ট আছে 48 ঘন্টা, বা সবচেয়ে বেশি লং লাস্টিং করে ছানাবড়া বাদ দিয়ে সবকটা 48 ঘন্টা কি 72 ঘন্টার মধ্যে নষ্ট হয়ে যায়। এবং এই যে ক্যাপাসিটি, যে মিষ্টি তৈরি করার যে একটা নিয়ম আছে, যে সাপোজ বলছি আমি কালকে যে মিষ্টিটা তৈরি করব, বিক্রি করব, আজকে সেটা আমাকে তৈরি করতে হবে। এবং কালকে কতটা কী পরিমাণ তৈরি করব সেটা ডিপেন্ড করবে অনেক কিছুর উপরে। ওয়েদার কেমন, মার্কেট কেমন চলছে, কি বার আছে, সামনে কি অকেশন আছে, এগুলো সব কিছু ক্যালকুলেশন করতে হয়। এই ক্যালকুলেশন করা সবার পক্ষে সম্ভব না। ওই জন্য দেখবেন অনেক মিষ্টির ব্যবসায়িক আছে যে বলছে যে হিউজ প্রফিট মার্জিন, কোনো অসুবিধা নেই, কিন্তু অনেক ব্যবসায়িক বলছেন যে পুরো লস প্রজেক্ট। তার কারণ হচ্ছে একটাই, যে এই ক্যালকুলেশন অনেকে সবাই করতে পারে না। এই ক্যালকুলেশনটা আমরা যেমন ছোটোবেলা থেকে এই জিনিসটা দেখতে 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 শিখেছি, এবং খাতা কলমে অবশ্যই শিখেছি, কিন্তু সেই জিনিসটা সবার পক্ষে সম্ভব নয়। এবং সব জায়গায় যে সম পরিমাণে যে দুধের যে কোয়ালিটি, সে কোয়ালিটি সব জায়গায় সমান পাওয়া যায় না। কোনো জায়গায় জলের জন্য তারতম্য হয়, কোনো জায়গায় ওয়েদারের জন্য তারতম্য হয়, কোনো জায়গায় পরিবেশের জন্য তারতম্য হয়। এর জন্য যে মিশ্রণ, যে ছানার মিশ্রণ বা দুধের মিশ্রণ যেটাই বলুন না কেন, সেটাই যে একটা তারতম্য করতে হয়। কোথাও হয়তো যে পরিমাণ ছানা হওয়ার কথা সেটা হচ্ছে না, কোথাও হয়তো বেশি হচ্ছে, সেই জায়গাটা কী করে অ্যাডজাস্ট করব, সেই জিনিস ক্যালকুলেশন যদি যখন না করতে পারবে এবং সব জায়গায় পৌঁছানো, হয়তো কোথাও গিয়ে কোনো প্রবলেম হচ্ছে, যে মিষ্টির সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন কাজ হচ্ছে মিষ্টির, এবং সবচেয়ে নোংরা কাজ হচ্ছে মিষ্টির। এই জিনিসটা হাইজিন মেনটেন করা খুব টাফ। একটা ব্রাঞ্চ খুলতে গেলে আমাদের অনেক অনেক ভাবতে হয়, যে একটা ফ্র্যাঞ্চাইজি দিতে গেলেও যাতে গুডউইল নষ্ট না হয়, কাস্টমারের কাছে কোনো যেন খারাপ বার্তা না যায়, এবং যে কোয়ালিটির সঙ্গে কোনো আপোষ করা যেতে না হয়। এই জিনিসটা করতে গেলে অনেক ভাবনা চিন্তা করে করতে হবে। অবশ্যই ভবিষ্যতে করার অনেক ইচ্ছা আছে, বিভিন্ন জায়গা থেকে অফারও আসছে, বাট আমরা করার আগে যে আমাদের মাইনাস পয়েন্টগুলো যেগুলো আছে সেগুলো যতদিন না ফুলফিল হচ্ছে ততদিন আমরা নেক্সট স্টেপে আমরা যাব না।